ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষের নতুন উত্তাপ। ইরানের আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা। রাতের অন্ধকারে মাত্র 2টি বিমান দেখা গেছে আকাশে এবং উঠছে শুধু মাহান ইয়ারের 2টি ফ্লাইট। পুরো দেশের বাকি বাণিজ্যিক ট্রাফিক জমে রইল। বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিক নয়, কারণ আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল প্রায় বন্ধ। এই 2 ফ্লাইট এসেছে দক্ষিণ চীনের গুয়াংঝু এবং সেনজেন থেকে, লক্ষ্য সরাসরি তেহরান। মাহানিয়ারকে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে। তারা অভিযোগ করে এই বিমান সংস্থা ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডসকে অস্ত্র, সরঞ্জাম এবং অর্থ পাঠানোর কাজে যুক্ত। অবশ্য ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকাশপথ বন্ধ, ইরানের সীমান্তে যুদ্ধের ছাপ। এই 2 ঘন্টা বিশেষ অনুমতি ছাড়া কেউ উঠতে পারল না। সাধারণ যাত্রী, বাণিজ্যিক বিমান সবাই থেমে গেল। এ যেন আকাশে একটা অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিমান চলাচল বারবার ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সেনা সংঘাত, নিরাপত্তা সতর্কতা সবই যেন বিমানগুলোকে দূরে সরিয়ে রাখে। চীনও এবার মাঠে নেমেছে, কিন্তু ছায়া খেলোয়াড়ের মতো। গত অক্টোবর থেকে চীন নীরবে সাহায্য করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে। মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে ইরান নিষেধাজ্ঞা অমান্য করে মিসাইল প্রযোজনা চালু করেছে। চীনের কাছ থেকে 2000 টনের সোডিয়াম পারক্লোরেট এসেছে, যা মিসাইলের মূল উপাদান। এ যেন যুদ্ধের ছক এক পাত্রে তৈরি হচ্ছে। আকাশে শান্তি নেই, রাস্তায়ও নেই। উর্মিয়ায় বিক্ষোভকারীরা পুলিশ বাহিনীর সঙ্গে সামনাসামনি লড়ছে। কেউ অবরুদ্ধ রাস্তা থেকে ইট ছুঁড়ে দিচ্ছে, কেউ চিৎকার করছে ডেথ টু দ্য ডিক্টেটর। কারাগিতে গাড়ি ভেঙে রাখা হয়েছে, দেয়ালে লেখা ডেথ টু কামি। এক একটি শব্দ যেন মৃত্যুর ঝড়ের বার্তা। চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে দমিয়ে বলল, আপনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, আন্তর্জাতিক আইন মেনে চলুন। রাশিয়া একসাথে যোগ করলেও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম বাহিত ব্যবস্থাকে ধ্বংস করছে। আমরা তেহরানের পাশে রয়েছে। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আক্রমণ, কিন্তু তেহরানও পিছপা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানালেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সংলাপও খোলা। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুতিতে। যদি মার্কিন বা ইসরায়েলি ভুল থাকে, আমরা কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাব। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক করেছে ইরান ছাড়ুন। এদিকে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। তাহলে কি পুরনো অভিমান ভুলে নতুন বিপদের মুখে ইরান ও তুরস্ক একে অপরের আরও কাছাকাছি আসছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। একদিকে তেহরানের রাজপথে চলছে সরকার বিরোধী স্লোগান, অন্যদিকে পর্দার আড়াল থেকে এই বিক্ষোভে ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। আর ঠিক তখনই ইরানের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ককে। তুরস্ক সরাসরি আঙুল তুলছে তেল আবিবের দিকে। আঙ্কারার বক্তব্য স্পষ্ট, ইরানের বিক্ষোভকে পুঁজি করে দেশটির শাসন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অবস্থানে তুরস্ক কেন এতটা সক্রিয়, সেটা বোঝার জন্য বিষয়টিকে শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি হিসেবে দেখলে চলবে না। এটা আসলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের প্রশ্ন। ইসলামী প্রজাতন্ত্র ইরান যদি অস্থিতিশীল হয়, তাহলে সেটি শুধু একটি দেশের সংকট হবে না, এটি হবে এমন একটি ধাক্কা যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। আর সেই ধাক্কার প্রথম আঘাতটা পড়বে তুরস্কের ওপর। এই কারণেই ইরানের আন্দোলন ঘিরে তুরস্ক এতটা সতর্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রকাশ্যে অভিযোগ করেছেন, ইরানের চলমান অস্থিরতা কোনো স্বাভাবিক অভ্যন্তরীণ প্রতিবাদ নয়, বরং এটি পরিকল্পিতভাবে শাসন ব্যবস্থাকে দুর্বল করার একটি প্রচেষ্টা। তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি বিদ্রোহে উস্কানি দেওয়া হচ্ছে। এই পুরো পরিস্থিতি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন তুরস্ক সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকত, কিন্তু ইরানের ক্ষেত্রে আঙ্কারা বুঝতে পারছে এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই, কারণ ইরান তুরস্কের পূর্ব সীমান্তে একটি শক্তিশালী রাষ্ট্র। দীর্ঘদিন ধরে এই শক্ত অবস্থানে অঞ্চলে ভারসাম্য বজায় রেখেছে। এই ভারসাম্য ভেঙে গেলে কি হবে? প্রথমত, তুরস্ক একা হয়ে পড়বে। বর্তমানে তুরস্ক পশ্চিমা চাপ মোকাবেলা করছে ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে ভারসাম্য রেখে। ইরান দুর্বল হলে সেই কৌশলগত গভীরতা হারাবে আঙ্কারা। দ্বিতীয়ত, ইরান অস্থিতিশীল হলে শুরু হতে পারে নতুন করে শরণার্থী ঢল, সীমান্ত নিরাপত্তার অবনতি, সশস্ত্র গোষ্ঠীর বিস্তার এবং আবার মাথাচাড়া দিতে পারে কুর্দি ইস্যু। এই সবকিছুর সবচেয়ে বড় চাপ পড়বে তুরস্কের ওপর। ফলে তুরস্ক শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বলতাকে কাজে লাগাতে পারবে পশ্চিমা জোট। বিশ্লেষকরা বলছেন, ইরান দুর্বল হলে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো তুরস্কের ওপর চাপ বাড়াতে পারবে। অস্ত্র সরবরাহে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। আঞ্চলিক ইস্যুতে একতরফা শর্ত চাপিয়ে দেওয়া সহজ হবে। অর্থাৎ ইরান ভাঙলে শুধু তেহরান নয়, আঙ্কারাও কোণঠাসা হবে। এই কারণে সিরিয়া বা ইরাক ইস্যুতে মতবিরোধ থাকলেও ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে আপাতত তেহরানের পাশেই দাঁড়াচ্ছে তুরস্ক। সব মিলিয়ে আঙ্কারার বার্তা খুব পরিষ্কার। ইরানে অস্থিরতা মানে শুধু একটি দেশের সমস্যা নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ঝুঁকি। আর সেই ঝুঁকির সামনে দাঁড়িয়ে পুরনো দ্বন্দ্ব ভুলে আজ একই স্বার্থের জায়গায় এসে দাঁড়াচ্ছে ইরান ও তুরস্ক। নিশ্চুপ বিশ্ব, শ্বাস আটকে আছে সবার, কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দুই পরাশক্তিকে ঠেলে দিচ্ছে সরাসরি সংঘাতের কিনারায়। নজর এখন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে। এখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের নিরাপত্তা চিত্র। মস্কো ভীষণ ক্ষুব্ধ। রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের, যেখানে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মারিনারা জব্দ করা হয়েছে। রাশিয়ার ভাষায় এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজটি সত্যিই আটক করা হয়েছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এই অভিযান জাতিসংঘের ল অফ দ্য সি কনভেনশনকে প্রকাশ্যে উপেক্ষা করেছে। এই আন্তর্জাতিক চুক্তি বিশ্বজুড়ে মুক্ত নৌ চলাচলের নিশ্চয়তা দেয়। রাশিয়া আরও জানায়, জাহাজটির ক্রুদের মধ্যে রুশ নাগরিক রয়েছেন। তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে, এই নাবিকদের মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে, তাদের অধিকার লঙ্ঘন করা যাবে না এবং দ্রুত দেশে ফেরার পথে কোনো বাধা দেওয়া যাবে না। মস্কো স্পষ্ট করে দিয়েছে, তারা প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বার্তাটি পরিষ্কার, হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে উত্তর আটলান্টিকে উত্তেজনা ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে। ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি অবস্থান ঢুকে পড়েছে এক বিপজ্জনক ও অস্থির অধ্যায়ে। এই নাটকীয় পরিস্থিতির পেছনের ঘটনা কি? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ। কয়েক সপ্তাহ ধরে গোপন নজরদারি ও ধাওয়া শেষে এই অভিযান চালানো হয়। জাহাজটির নাম এমভি ভেলা 1, যা মারিনারা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায়, একটি ফেডারেল আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে জাহাজটি আটক করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডের কাটার মনরো জাহাজটিকে ট্র্যাক করছিল। অভিযানে যুক্ত ছিল বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং নতুন নাম দেওয়া ডিপার্টমেন্ট অফ ওয়ার, যা আগে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি, মারিনারা তথাকথিত শ্যাডো ফ্লিট এর অংশ। এই নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো গোপনে তেল পরিবহন করে। ডিসেম্বরে ক্যারিবিয়া অঞ্চলে জাহাজটি ধরার চেষ্টা ব্যর্থ হয়েছিল। পরে সেটি আটলান্টিকে ঢুকে পড়ে। রয়টার্স জানায়, এই জাহাজটি যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা ভিত্তিক তেল অবরোধ ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে এসেছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেথ স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানায়, হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনারা জাহাজে ওঠে। তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরে জাহাজটি অনুসরণ করা হচ্ছিল এবং একাধিকবার খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করতে হয়। এক পর্যায়ে মারিনারা আইসল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের খুব কাছাকাছি চলে যায়, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। রয়টার্স পরে জানায়, ওই সময় আশেপাশে একটি রুশ সাবমেরিন ও একটি নৌযানও অবস্থান করছিল। যদিও সরাসরি সংঘর্ষ হয়নি, তবু পটভূমি ছিল ভয়ঙ্কর।
আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে একটি অজ্ঞাত পরিচয়ের মানববিহীন আকাশযান বা ড্রোন ভেঙে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে এই ড্রোনটি সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার। ঘটনাটি ঘটেছে প্রাদেশিক রাজধানী ময়দান শার শহরের কাছাকাছি এলাকায়। এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসাবশেষের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি মূলত তালেবানপন্থী অ্যাকাউন্টগুলো শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে তুষারে ঢাকা একটি পাহাড়ি ঢালে ড্রোনটির বিকৃত ধাতব অংশ পড়ে আছে। ড্রোনটি কিভাবে ভেঙে পড়ল তা এখনো পরিষ্কার নয়। বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। কেউ বলছে এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, আবার কেউ কেউ দাবি করছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্যি MQ-9 রিপার হয়ে থাকে তাহলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালের অগাস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম এমন কোনো ড্রোন হারানোর ঘটনা ঘটল। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি একটি নিয়মিত নজরদারি মিশনে ছিল। এটি আফগান আকাশসীমার ভেতরে উঠছিল এবং কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তবে ড্রোনটি ঠিক কোন পথ ধরে আফগানিস্তানে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি। ময়দান ওয়ারদাক প্রদেশ কাবুলের খুব কাছাকাছি হওয়ায় অনেকেই মনে করছেন পাকিস্তান হয়ে ড্রোনটি ঢুকতে পারে। তালেবান সরকার আগেও একাধিকবার দাবি করেছে তাদের আকাশসীমা এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই এবং বিদেশি নজরদারি উড়ানো অব্যাহত রয়েছে। গত বছর তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন মার্কিন ড্রোন এখনও আফগানিস্তানের আকাশে উঠছে এবং এগুলো প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে প্রবেশ করছে। তিনি কাবুলের সবচেয়ে কাছের প্রতিবেশী হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেন। যদিও যুক্তরাষ্ট্র কাতারের মতো দূরবর্তী ঘাঁটি থেকেও এসব ড্রোন পরিচালনা করে। ওই দাবির কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র জানায় আফগান আকাশসীমায় নজরদারি ফ্লাইট সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা মার্কিন ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে, যখন পাকিস্তান তালেবান লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এরপর 2025 সালের অক্টোবর মাসে আবার সংঘর্ষ হয় এবং দুই দেশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান অভিযোগ করে তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যার ফলে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। তালেবান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো ইসলামাবাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলে এবং পাকিস্তানকে নিজেদের সমস্যার জন্য দায়ী করে। এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে MQ-9 রিপার ড্রোনটি। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ ড্রোনগুলোর একটি। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $15 কোটি। 2023 থেকে 2024 সালের মধ্যে ইয়েমেনের হুথি বাহিনী অন্তত 10টির বেশি MQ-9 রিপার ভূপাতিত করেছে বলে জানা যায়। ড্রোনটি প্রথম 2007 সালে ব্যবহার শুরু হয়। কম খরচে প্রশিক্ষণ ও পরিচালনার সুবিধার কারণে এটি জনপ্রিয় হয় এবং মানবচালিত যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম খরচে। নতুন একটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো ইতিমধ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যদি বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তার ক্ষমতা নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে, তাহলে খামেনির একটি বিকল্প পালানোর পরিকল্পনা রয়েছে। 86 বছর বয়সী এই নেতা নাকি তেহরান ছাড়তে প্রস্তুত থাকবেন। সঙ্গে থাকবে তার খুব ঘনিষ্ঠ একটি ছোট দল। এই দলে সর্বোচ্চ 20 জন থাকতে পারে, যাদের মধ্যে রয়েছেন তার পরিবার, ঘনিষ্ঠ সহকারী এবং তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি। গোয়েন্দা সূত্র বলছে যদি নিরাপত্তা বাহিনী আদেশ মানতে অস্বীকৃতি জানায়, দল ত্যাগ শুরু করে বা ভেঙে পড়ে, তাহলে এই পরিকল্পনা কার্যকর হবে। আর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে একটি নাম, মস্কো। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি টাইমসকে বলেন, বাস্তবে খামেনির যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব গভীর। এই পালানোর পরিকল্পনাটি নাকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘটনার আদলে তৈরি। 2024 সালের ডিসেম্বরে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়, তখন আসাদ রাশিয়ায় পালিয়ে যান। একইভাবে খামেনির পরিকল্পনায় রয়েছে আগেই ঠিক করা রুট, বিদেশে সম্পদ সরানো, নগদ অর্থ এবং বিদেশে থাকা সম্পত্তিতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা।
খামেনির আর্থিক শক্তিও বিশাল। ধারণা করা হয় তিনি সি-টেড নামের আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। 2013 সালে রয়টার্স এই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় $95 বিলিয়ন বলে উল্লেখ করেছিল। তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর পরিবার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বসবাস করছে। এই তথ্যগুলো সামনে এসেছে এমন এক সময়ে যখন ইরানে বিক্ষোভ চলছে। এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। তেহরান ছাড়াও বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এমনকি পবিত্র শহর কোমেও। গত বছরের 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর থেকে খামেনিকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। ওই যুদ্ধে ইরানের বহু মিত্রশক্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন খামেনি দিনের পর দিন বাংকারে লুকিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় বহু শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হন। বিশ্লেষকরা বলছেন এতে তার মধ্যে বেঁচে থাকার প্রবল মানসিকতা আরও গভীর হয়েছে। তিনি খুব কম জনসম্মুখে আসছেন এবং চলমান বিক্ষোভ নিয়ে প্রায় নীরব। তবে গোয়েন্দারা বলেন কঠোর আদর্শবাদী হলেও খামেনি বাস্তববাদী। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রয়োজনে তিনি পিছু হটতেও প্রস্তুত। 1939 সালে মাশহাদে জন্ম নেয়া খামেনি একজন বিপ্লবী কর্মী থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর ভেতরের অস্থিরতার মাঝে এখন প্রশ্ন একটাই, খামেনি ক্ষমতায় টিকে থাকবেন নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না। ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে। আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে সেই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি জড়াবে? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয় তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় 20 মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, বিনিময় হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকারের দাবি এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদের উচিত তাদের কথা শোনা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থনে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে, এটাই সরকারের অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইয়োর ড্রিমস। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়। দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। বাজারের ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে ইসলামী ব্যবস্থার সমর্থক বলে সরকার দাবি করে। সরকার স্বীকার করে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি ভুল নয়। মুদ্রার অবমূল্যায়ন, ডলারের অস্থির দাম ব্যবসা করা অসম্ভব করে তুলেছে। কিন্তু সরকারের অভিযোগ এই বৈধ ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু শক্তি দেশ অস্থিতিশীল করতে চাইছে। এটাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে 25টি প্রদেশের 60টি শহরের 170টির বেশি স্থানে। কুর্দি রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখাতে বলছে, সংলাপ চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন এটা সব স্বৈরশাসকদের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকা ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারাকাস থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কতদূর যাবে? ইরানে বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কী কারণ এবং এগুলো কোথায় পৌঁছাতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি।
বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় ৭২% বেড়েছে। দুধের দাম এই বছর ৬ গুণ এবং অন্যান্য জিনিসের দাম ১০ গুণের বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারে। শুধু তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন নতুন বছরের আগেই ইরানের ৩১ প্রদেশের অন্তত ১৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ইরানের গর্ডেগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন মারা গেছে, আরও ৩ জন আজনা এবং একজন কুহদাস্টে মারা গেছে। সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝা কঠিন। তেহরানের পূর্ববর্তী কঠোর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া পেজেশকিয়ান সরকার সরাসরি দমন অভিযান চালাতে না দিয়ে বৈধ দাবিগুলো শোনার প্রস্তুতি দেখাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্বেগ মোকাবিলায় সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। আব্দুল নাসের হেম্মাতি রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় তেহরান বিশ্ববিদ্যালয় এবং ২টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের অপসারণের কারণ ছিল সম্প্রতি ছাত্র বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা এবং আচরণগত সমস্যা। অতীতে ব্যাপক বিক্ষোভ ঘটেছে। ২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনির আটককালে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। আমিনির জানাজার পর পশ্চিমের শহর সাককেজে মহিলারা তাদের হিজাব খুলে প্রতিবাদ জানায়, যা পরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়ায়। সরকারের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করা হয়েছে এবং মানবাধিকার সংস্থার মতে শতাধিক মানুষ অবৈধভাবে নিহত হয়েছে। ২০২৪ সালে জাতিসংঘের বিশেষজ্ঞদের তদন্তে সরকারের প্রতিক্রিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তেহরান কর্তৃপক্ষ মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অস্বীকার করেছে। মোরালিটি পুলিশ ২০২২ সালের ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়, তবে পরের বছর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তবে হিজাবের নিয়মাবলী এখন তুলনামূলকভাবে শিথিল। বিক্ষোভ আরও তীব্র হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপ্রিয় প্রতিবাদীদের হত্যা করে, আমেরিকা তাদের উদ্ধার করবে। আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফার্সি সোশ্যাল মিডিয়ার প্রাক বিপ্লবী ইরানি প্রতিকৃতি পোস্ট করেছে, যেখানে সিংহ সূর্যের উপর হাত রেখে ঘড়ির দিকে তাকাচ্ছে। পোস্টে লেখা ছিল, অন্ধকারের বিরুদ্ধে লড়তে ইরানি সিংহ ও সিংহিনীর উদয়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলা এবং লেবাননের হিজবুল্লাহকে টার্গেট করার আলোচনা করেছেন। ইরান জানিয়ে দিয়েছে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর যে কোনো নির্মম আগ্রাসনের উত্তর হবে কঠোর এবং প্রতিরোধমূলক। নিউ ইয়র্ক, বরফের শহর, ইতিহাসের শহর, আর এখন রাজনীতির নতুন মানচিত্র। ২০২৬ সালের প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু নিউ ইয়র্কে বদলেছে তার চেয়েও বেশি কিছু। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে দাঁড়িয়ে এক তরুণ রাজনীতিক বলছেন, আজ থেকে আমাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এই কণ্ঠস্বর জোহরান মামদানি, ৩৪ বছর বয়সী এক গণতান্ত্রিক সমাজতন্ত্রী, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আর সেই মানুষটি যিনি শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলপন্থী একটি নির্বাহী আদেশ বাতিল করে বুঝিয়ে দিলেন, এটি শুধু ক্ষমতা বদলের গল্প নয়, এটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। হিমাঙ্কের নিচে তাপমাত্রা -10 ডিগ্রি, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিটি হলের সামনে। কেউ পতাকা হাতে, কেউ সন্তান কোলে, কেউ আবার কেবল ইতিহাসের সাক্ষী হতে। নিউ ইয়র্ক যেন সেদিন আরেকবার প্রমাণ করল, এই শহর কেবল ইট পাথরের নয়, এই শহর মানুষের। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি। মুহূর্তটি ছিল প্রতীকী, কিন্তু বার্তাটি ছিল রাজনৈতিক। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার একজন মুসলিম মেয়র শুধু ক্ষমতায় এলেন না, তিনি নিজের পরিচয় নিয়েই এলেন। শপথের পর তার ভাষণ ছিল নরম কণ্ঠে উচ্চারণ করা এক রাজনৈতিক বজ্রপাত। তিনি বললেন, আমাকে বলা হয়েছিল মানুষের প্রত্যাশা কমিয়ে রাখতে, আমি তা করব না। আমি ছোট প্রত্যাশার রাজনীতি বদলাতে এসেছি। এই একটি বাক্যে বোঝা গেল নতুন মেয়রের দর্শন কি। মামদানির রাজনীতি সুবিধার নয়, সাহসের। বিনামূল্যে বাস সেবা, সাশ্রয়ী ভাড়া, শিশু পরিচর্যা, এসব কাগজে প্রতিশ্রুতি নয়, বরং নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের প্রশ্ন। আর সেই কারণেই হাজার হাজার মানুষ শীতে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, স্লোগান তুলেছে।
এই অভিষেক শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল এক ধরনের গণজমায়েত। প্রথমবারের মতো ব্লক পার্টি। মারে স্ট্রিট থেকে লিবার্টি স্ট্রিট, 7টি ব্লক জুড়ে মানুষ, 4,000 নিবন্ধিত অতিথি, আর বাকিরা ইতিহাসের অতিথি। বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরাও ছিলেন সেখানে। তাদের চোখে ছিল আশা, এই শহরে তাদের কণ্ঠস্বর আরও দৃশ্যমান হবে। কিন্তু মামদানির যাত্রা শুরু হলো আরও স্পষ্ট বার্তা দিয়ে। অভিষেকের কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাতিল করলেন সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ, বিশেষ করে সেই নির্দেশনা যেখানে মেয়র কার্যালয়ের কর্মকর্তাদের ইসরায়েল বর্জন বা বিনিয়োগ প্রত্যাহার আন্দোলন থেকে দূরে থাকার কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি আদর্শিক। এটি বলছে নিউ ইয়র্ক সিটি আর কোনো নির্দিষ্ট পররাষ্ট্রনৈতিক অবস্থানের দাস নয়। এটি বলছে মেয়র কার্যালয় এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবে না। এই পদক্ষেপের সমর্থক যেমন উচ্ছ্বসিত, সমালোচক তেমনি সতর্ক। চ্যালেঞ্জটির সামনে পাহাড় সম, 1 কোটি মানুষের শহর, 10 লাখ বাড়িতে বিনামূল্যের সেবা, প্রয়োজন প্রায় $1,000 কোটি। মামদানি বলছেন ধনীদের ওপর কর বাড়বে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাকে পেতে হবে গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন। আর আছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইতিমধ্যেই মামদানিকে কমিউনিস্ট বলে চিহ্নিত করেছেন, কেন্দ্রীয় তহবিল কাটছাঁটের হুমকিও দিয়েছেন। তবু রাজনীতির নাটকীয়তায় চমক আছে। হোয়াইট হাউসের সাক্ষাতে ট্রাম্পই বললেন, আমি চাই তিনি ভালো কাজ করুন আর আমি সাহায্য করব। এই দ্বন্দ্ব, এই অনিশ্চয়তা, এই প্রত্যাশা, সব মিলিয়েই মামদানির নিউ ইয়র্ক।